এই অধ্যাদেশগুলো বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা কি আবার সেই হাসিনা হয়ে উঠতে চান? যদি হাসিনা হয়ে উঠতে চান, মনে রাখেন হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা জুলাই যোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমলে অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র। কিন্তু না, আপনারা ভুল পথে হাঁটছেন। সমুদ্র হলো এদেশের জনগণ। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে, তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই শহীদ পরিবার এবং আহতদের একটাই দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সংসদে বসেছেন, সেখানে আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন। আমাদের শুধু এই জুলাই সনদটা বাস্তবায়ন করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আপনারা আপনাদের মতো দেশ চালান, সমস্যা নেই তো, আমরা আপনাদের কিছুই বলবো না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করলে আমরা আবারও মাঠে নামব। তো বিএনপি সরকার এই টালবাহানা করতেছে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীদের তারা হাত করে আলাদাভাবে আন্দোলন সংগ্রাম করে নিচ্ছে, যা কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। বলা যায় না যদি হাসিনা সরকার আবার আসে, তাহলে এই জুলাইয়ে যারা যোদ্ধা আছে এদের সবাইকে ফাঁসি দেবে, কিচ্ছু করতে পারবে না। এদের সবার একত্র থাকতে হবে। অথচ তারা টাকার বিনিময়ে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে শহীদের পরিবার এবং আহতদের কিছু বক্তব্য আপনাদের দেখাবো। আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ দেখলেন। তো চলুন এখন আমরা পুরো ভিডিওটা দেখে আসি। আমার সামনে উপস্থিত আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবিন্দু, সকলে আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। 5 আগস্টের পরে আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের জুলাই যোদ্ধাদেরকে, আহতদেরকে, শহীদ পরিবারদেরকে আবারও রাস্তায় আসতে হবে, আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ভেবেছিলাম এই আন্দোলনের পরে, বিপ্লবের পরে আমাদের যে দাবি দায়া এবং বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য যে অধ্যাদেশগুলো দরকার সেটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং মেনে নেবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের আয়োজন করেছিল। গণভোটের 69% আমরা পেয়ে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত সরকার এই জুলাই সনদ বাস্তবায়ন করছে না। গুম অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, তারপরে আপনার দুর্নীতি দমনের মতো অধ্যাদেশ, মানবাধিকার কমিশনের মতো অধ্যাদেশ তারা বাদ দিয়ে রেখেছে। স্বাধীন বিচার ব্যবস্থার যে অধ্যাদেশ সেটাও বাদ দিয়ে রেখেছে। এই অধ্যাদেশগুলো বাদ দিয়ে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা কি আবার সেই হাসিনা হয়ে উঠতে চান? যদি হাসিনা হয়ে উঠতে চান, মনে রাখেন হাসিনাকে পালাতে বাধ্য করেছি আমরা জুলাই যোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে।
যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না। অথই সমুদ্রের ভিতরে নৌকার টলমলে অবস্থায় আছেন বিএনপি, কিন্তু আপনারা মনে করতেছেন আপনারাই সমুদ্র, কিন্তু না, আপনারা ভুল পথে হাঁটছেন। সমুদ্র হলো এদেশের জনগণ। এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে, তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। সুতরাং সাবধান হয়ে যান। খোদা হাফেজ, জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। শহীদ শাহরিয়ার খান আনাসের গর্বিত মাতা জনাব সঞ্জিদা খানম দীপ্তি। আপনারা জানেন শহীদ আনাস স্কুলের ছাত্র ছিল, ক্লাস 10-এ পড়তো। তার মাকে চিঠি লিখে গোপনে যিনি বাড়ি থেকে বের হয়ে এই আন্দোলনের শরীরে শাহাদাত বরণ করেছিলেন, সেই শহীদ শাহরিয়ার খান আনাসের গর্বিত মা সঞ্জিদা খান দীপ্তিকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আরো অনেককেই সময় দিতে চাই যে সবাই একটু একটু করে বলুক, এজন্য আমরা সবাই যদি একটু করে সংক্ষেপে বলি তাহলে অনেকজন এখানে কথা বলার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুরু করছি 1971 থেকে 24 পর্যন্ত দেশের প্রয়োজনে শহীদ হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, 24-এর আহত সন্তানদের আরোগ্য কামনা করে, 24-এর সেই ভয়াবহ দিনগুলোতে স্বৈরাচার সরকার যখন তার নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, ছাত্রলীগ, যুবলীগ দ্বারা শিক্ষার্থীদের উপর গুলি চালায়, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, শত শত শিশু, কিশোর, ছাত্র জনতা নিহত হয়, হসপিটালে লাশের বন্যা, ডাক্তাররা হিমশিম খাচ্ছে সেই আহতদের চিকিৎসা দিতে। আনাস তখনও ঘরে বসে এসব লিখে তার পড়ার খাতায়। পড়ায় তার মন বসে না। ভাইদের মারছে যে। কোনো স্বাধীন রাষ্ট্রে একটা আন্দোলনের মুখে তার ভাইদের মারার, দেশের জনগণকে মারার কোনো রাইট সরকারের নাই। সরকার নিজেই নির্দেশ দেয় গুলি করতে, আবার নিজেই রাষ্ট্রীয় শোক পালন করে, ছাত্রদের গণহারে গ্রেফতার করে। সেদিনও আনাস ভাবে আজকের এই দিন দেখার জন্যই কি লাখো শহীদ এ দেশটাকে স্বাধীন করেছিল। সবকিছু জেনেই আনাস সে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাজপথে নামে। একটা রক্তাক্ত নিথর দেহ নিয়ে আনাসকে আমি ঘরে ফিরি। অতঃপর আমি একজন শহীদের মা, আমি শহীদ আনাসের মা। আনাস এদেশের মাজলুম জনগণের প্রতিনিধিত্ব করে বলেই আমি মনে করি প্রত্যেকটা শহীদই রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। যে মানবাধিকার লঙ্ঘন হয়ে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হইল, সেই মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, ব্যাংক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেখানে দেশের চাবি থাকবে জনগণের হাতে, সরকার হবে জবাবদিহিতার। হাসিনার মতো একচ্ছত্র নিয়ন্ত্রণ করে সরকার বিচার বিভাগকে নিজের আয়ত্ত করে রাখবে, ঐক্যমত পোষণ করার পরেও, মাজলুম দল হওয়ার শর্তেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমরা মনে করি হাসনাত, নাহিদ তারা শহীদ ও আহতদের প্রতিনিধিত্ব করে সংসদে। আমরা এটাও মনে করতে চাই বিএনপি সরকার শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে জনগণের ম্যান্ডেট বুঝে জনগণের সরকার হয়ে উঠবে, যেখানে কোনো রাজনৈতিক দ্বিচারিতা থাকবে না। আজকে যে শিশু হাদির মতাদর্শের অনুসারী, কালকে
আগামীতে তারা নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এই জাতি মাথা নোয়াবার নয়, এ জাতি কারো দাসত্ব মানতে শিখে নাই। মাননীয় সরকার জনগণের হয়ে যান, জনগণ আপনার হয়ে যাবে। সবশেষে এটাই বলতে চাই, রাষ্ট্র যেন রাষ্ট্র দানবে পরিণত না হয়, রাষ্ট্র যেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শহীদদের মূল্যায়ন করে। বাপের দোয়ায় নিয়োগ না দিয়ে মায়ের দোয়ায় রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান আহতদের নিয়োগ দিন। আমার সন্তানেরা রাজপথে জীবন দিয়েছিল বলেই আজকে আপনারা সংসদে। 1400+ শহীদ, 30,000+ আহত সন্তানের মায়েরা, তরুণ স্ত্রীরা, অবুঝ সন্তানেরা অন্তত এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চায়। আমরা এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চাই যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পেরেছি। জুলাই সনদ বাস্তবায়ন করুন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন, নচেত আমাদের সন্তানদের সাথে, আমাদের সন্তানদের রক্তের সাথে বেইমানি করা হবে, যেটা আসলে আমরা মানতে পারবো না। আমরা যা হারিয়েছি তা আপনারা হারান নাই, আমাদের কষ্ট হয়তো আপনারা বুঝবেন না, আপনারা যা পেয়েছেন তা আমরা পাই নাই। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের সর্বোচ্চ প্রায়োরিটি, আমাদের দেশ, আমাদের সন্তানদের রক্তের যে অবদান সেটা দেশের প্রত্যেকটা মানুষ ভোগ করুক, প্রত্যেকটা জায়গা দুর্নীতি মুক্ত হোক, আমলাতান্ত্রিক জটিলতা দূর হোক, সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ মুক্ত হোক, বিচার বিভাগ স্বাধীন হোক। আমরা শহীদের রক্তের যেই বিচার, যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে স্বচ্ছভাবে আদালতে দেখতে চাই। দলীয়করণ, সরকারের নিয়ন্ত্রণ ব্যতীত। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রাণকেন্দ্র শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি আসলে সুযোগ পেয়েছি বলে একটু বেশি সময় চাচ্ছিলাম, আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 3 মিনিট। আমার 3 মিনিটে বক্তব্য শেষ হবে না, অনুরোধ করছি আমাকে আর 2 মিনিট বাড়াই দেওয়ার জন্য। আমি একদম এই মত বিনিময়ের পাশাপাশি এমন একটা সমালোচনা করব যেটা শুনলে আপনারা, আমাদের শহীদ পরিবার অনেকেই জানেন, কিন্তু আপনারা যারা নেতৃস্থানীয় যারা আছেন এখানে বসে আপনারা জানেন না, শুনলে আর আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। আমি খুব বেশি কথা বাড়াবো না, আপনারা জেনে থাকবেন ডক্টর ইউনূসের সময় আমাদের শহীদ পরিবারের যতটা খবর তারা নিতেন, আহতদের যেভাবে খবর নিতেন, তাদের হসপিটালে যে খবর নিতেন, বর্তমান সরকার আসার পরে আপনাদের কিভাবে খবর নিয়েছে আপনারা কি জানেন? আপনাদের কতটুকু সময় বা কতটুকু খবর নিয়েছে তারা বর্তমান সরকার? আমি সমালোচনা, আপনারা খেয়াল করে দেখেন শহীদ পরিবারের টাকা যেভাবে বিতরণ করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে, আপনারা আশা করতেছি সবাই পর্যায়ক্রমে পেয়ে যাচ্ছেন, কিন্তু বর্তমান সরকার কি আপনাদের ওই রকম খোঁজ খবর নিচ্ছে? তারা খেয়াল করে দেখবেন, তারা এই শহীদ পরিবারকে এবং এই জুলাই যোদ্ধাদেরকে ডিভাইড এন্ড রোল করার চেষ্টা করছে। তার প্রমাণটা দেখেন, এই শহীদ পরিবারের একটা অংশ, এই শহীদ পরিবারের মধ্যে 2টা রেজিস্ট্রিকৃত 2টা সংগঠন আছে, একটা হলো শহীদ পরিবার সোসাইটি আর একটা হলো শহীদ পরিবার অ্যাসোসিয়েশন। শহীদ পরিবার সোসাইটিকে বর্তমান সরকার তাদের পৃষ্ঠপোষকতায় আপনাদের সংসদে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের দেখবেন তারা ওখানে গিয়ে হট্টগোল করছে, পুলিশ তাদেরকে পুলিশ তাদেরকে ফিরে রাখতে পারছে না, তারা ওখানে হট্টগোল করতেছে। তারা কারা? এবং তারা, আমরা যারা শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, প্রেসিডেন্ট সাহেব, আমি নিজে, আমাদের একজন বোন ছিলেন, আমরা যে 72 ঘন্টা যাবত এই ছেলেপেলেগুলা রাজু ভাস্কর্যের নিচে আহত অবস্থায় পড়েছিল, আমরা তাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করেছি। বর্তমান সরকার কিন্তু ওখানে যান নাই। তাহলে এই যে ডিভাইড এন্ড রোলটা কিভাবে করতেছে? এখানে তারা আন্দোলন করতেছে জুলাই সনদের পক্ষে এবং এই যে হা ভোটের যে 68%-এর পক্ষে কাজ করতেছে তারা এখানটায়। আরেকটা শহীদ পরিবার সোসাইটি, তারা সংসদের দক্ষিণ প্লাজায় গতকালকে আন্দোলন করতেছে।
এবং ওইখানে কালকে কোনো সংসদ অধিবেশন ছিল না, তারা খোলা মাঠে ওইখানে তারা ফায়ার করার জন্য চেষ্টা করতেছে ওইখানটায় আপনি খেয়াল করে দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করা হয়েছে যেন ওখানে সবাই সমবেত হয়। এবং ওদের ওখানে কি দাবি ছিল? ওদের দাবি ছিল বিচারের দাবি। বিচারের দাবি তো আরো অনেক আগে থেকে হচ্ছে, বিচারের দাবি তো আমাদেরও আছে, কিন্তু তারা ওখানটায় কি করতেছে, তাদেরকে কে টাকা দিচ্ছে, এগুলোর খোঁজ খবর আপনারা দয়া করে নিবেন। আমাদের শহীদ পরিবারের অনেক দুঃখ দুর্দশা আছে। কালকে আমি জুলাই আহতদের সাথে একটা বক্তব্য বলছিলাম যে হাসিনা যদি আবারও আসে, এই তারেক রহমান যদি তখন আয়নাঘরে থাকে বা অন্যরা যদি বিভিন্ন পর্যায়ে থাকে, হাসিনার ছেলে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে উপায়টা কি হবে? আমাদের শহীদ পরিবারের কতটা ক্ষতি হবে? তার চেয়ে বেশি ক্ষতি হবে জুলাই যোদ্ধাদের। এই জন্য আমি জুলাই যোদ্ধাদেরকে পরামর্শ দিব, আপনারা সবাই এক ছাতার নিচে আসেন। আপনারা এখনো সময় আছে, আপনারা এক ছাতার নিচে আসেন। কালকে আমরা একটা আন্দোলন করতে গেলাম শাহবাগে, আমি দেখলাম একটা জুলাইয়ের সংস্থা তারা আলাদা আন্দোলন করতেছে। আমি আপনাদের আহ্বান করব, আপনারা সবাই একসাথে হন, একসাথে কাজ করুন, আমরা একসাথে যুগপৎ আন্দোলন থাকব। আমরা যারা জুলুমের শিকার তাদের পক্ষে থাকতে চাই একদম সব সময়। আমাদের সরকারে থাকার দরকার নাই। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিব, এই যারা জুলাই শহীদ সোসাইটির সেক্রেটারি রবিউল, আমরা একটা সংগঠন করতে যাচ্ছিলাম বলে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এটা হয়তো আপনারা অনেক শহীদ পরিবার জানেন, অনেক জুলাই যোদ্ধারা জানেন, কিন্তু আমার নেতৃত্ব স্থানে অনেকেই জানেন না। এই যে মামলার সেই কাগজটা এখানটায়, তারা আমরা অ্যাসোসিয়েশন করেছি বলে আমরা যেন অ্যাসোসিয়েশন করতে না পারি, এই রবিউলরা যারা কালকে সংসদ ভবনের দক্ষিণ গেটে আন্দোলন করতেছিল, তারাই আমাদের নামে মামলা করেছে, আমাদের শহীদ পিতাদের নামে মামলা করেছে। এর মধ্যে আমাদের শহীদ পরিবারের ফারহান ফায়াজের বাবা আছেন, ইয়ামিনের বাবা আছেন, আমি নিজে আছি। অথচ ওই যেই দিন তারা মামলা করেছে, এই মামলাতে যেদিন তারা বক্তব্যটা যেদিন ছিল 15ই নভেম্বর দুপুরবেলা তারা পল্টন থানায় অভিযোগ করেছে যে আমরা তাদেরকে নাকি প্রতিহত করেছি বা তাদেরকে আমরা ধমক দিয়েছি। অথচ ওই দিন ওই দুপুরবেলা আমি আমার মায়ের জানাজা পড়ছি। কতটা মিথ্যা মামলা আপনারা এখন চিন্তা করে দেখেন। আমি সেদিন ঢাকায় ছিলাম না, অথচ এই রবিউলরা আমাদের নামে মামলা করেছে। এই রবিউলরা একটা সংস্থা বা একটা দলের পক্ষ হয়ে তারা যুগপৎ আন্দোলন করতেছে এবং সংসদ ভবনে যাচ্ছে। তারা শহীদ পরিবারের পক্ষে কোনো কাজ করছে কিনা আমি জানি না। এবং আপনারা খেয়াল করে দেখবেন, তারা ওই কৃষিবিদ ইনস্টিটিউটে তারেক রহমানের হাতে চুমু দিচ্ছে। আমরা তো শহীদ পরিবার এইরকম চাই না। আমরা শহীদ পরিবার, আমরা বর্তমান যারা রাজনীতি করতেছেন, এই রাজনীতির মাঝখানে আমরা সমঝোতাকারী অথবা সমন্বয়কারী হতে চাই। আমরা কোনো দলের পক্ষে থাকতে চাই না। আমরা সবার, আমি মনে করি সারা বাংলাদেশের এই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা বাংলাদেশের সম্পদ। আরেকটা কথা আমি বলে থাকি, 71 নিয়ে এবং 24 নিয়ে অনেক দল আছে, অনেকেই আছে মুখোমুখি দাঁড়া করতে চায়। আমি সেখানটায় বলবো, আপনারা এটাকে মুখোমুখি দাঁড়া করাবেন না। এই 71-এ যারা জীবন দিয়েছে তারাই বাংলাদেশ নামক একটা রাষ্ট্র দিয়েছে, কিন্তু 24-এর জুলাই যোদ্ধারা এবং শহীদ পরিবার কি দিয়েছে বা শহীদরা কি দিয়েছে? সার্বভৌমত্বটা দিয়েছে। এই সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হতে যাচ্ছিল, এই সার্বভৌমত্বটা এই শহীদ পরিবার দিয়েছে বা এই জুলাই যোদ্ধারা দিয়েছে। সুতরাং 71 এবং 24-কে মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করবেন না আপনারা। আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার শরীরে জিয়ার রহমানের রক্ত আছে, আপনার শরীরে খালেদা জিয়ার রক্ত আছে। আপনি আশা করি আমাদের এই শহীদদের সাথে বেইমানি করবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সভাপতি, বিশেষ অতিথি এবং জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, প্রধান সমন্বয়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার, আহত আমার সন্তানেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় সবাই অবগত আছেন যে আমার একমাত্র ছেলে ফারহান ফায়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিল। বেঁচে থাকলে আজকে সে ইউপিতে থাকতো পড়াশোনার জন্য। তো তার কিন্তু সরকারি চাকরি করার ইচ্ছা ছিল না, তারপরেও সে রাজপথে আন্দোলনে গিয়েছিল। কেন গিয়েছিল?
বৈষম্য দূর করার জন্য। বাংলাদেশে যে অন্যায়, অবিচার, দুর্নীতি এবং যে বৈষম্য, কোটার বিরুদ্ধে সে তার ভাইদের সাথে সমবেত হয়ে একমত হয়ে সে রাজপথে আন্দোলনে গিয়েছিল। হয়রাস আজকে আমরা কি দেখতে পেলাম? আমার সন্তান সহ প্রায় 2000 শহীদ পরিবার, আমরা কি এই দিনটা দেখার জন্য আজকে বেঁচে আছি? মোটেই না। তারা যে সুন্দর বৈষম্যহীন সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ তো আমরা আজকে দেখতে পাচ্ছি না। আমরা সেই চিরাচরিত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল তাদের প্রেতাত্মা ভর করেছে বর্তমান সরকারের উপরে, এটা আমরাও দেখতে পাচ্ছি। আমরা শহীদ পরিবার, আমরা কিন্তু কেউ কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না। আমার সন্তানরা কিন্তু রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিল না। ভাইরাস সংসদে আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম সেদিন যে ব্যারিস্টার পার্থ সাহেব বললেন যে যেদিন আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে সেই দিন চিটাগাংয়ে কিন্তু ওয়াসিমও শহীদ হয়েছে, ওনাদের ওয়াসিম শহীদ হয়েছে। তো ওয়াসিম কি ছাত্র দলের ছিল? সে কি ছাত্র দলের ব্যানারে সে আন্দোলনে গিয়েছিল? আমার প্রশ্ন এটা। আপনারা শহীদদেরকে ডিভাইডেড করবেন না। আপনারা এই কথা বলে কিন্তু শহীদদেরকে ডিভাইডেড করে দিচ্ছেন। শহীদদের কিন্তু অমর হয়ে তারা কিন্তু একত্র হয়ে জান্নাতে আসে ইনশাল্লাহ। সুতরাং ওদেরকে আপনারা ডিভাইডেড করার চেষ্টা করবেন না। আর আজকে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা সংসদে কয়েকজন শহীদ পরিবার আর কয়েকজন আহত যোদ্ধাদেরকে নিয়ে আপনারা মব সৃষ্টি করে কি বোঝাতে চাচ্ছিলেন সেই দিন? আপনারা জুলাই সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়নের আলোচনার দিন কয়েকজন শহীদ পরিবার, কয়েকজন আহত যোদ্ধাকে নিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা এই মত কিন্তু আমরা বুঝে গেছি, আমরা কিন্তু এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমি আজকের এই আলোচনা সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে আমরা কিন্তু শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, আমরা কিন্তু এই দিনগুলো আমরা মেনে নিতে পারবো না। গত 72 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মোস্তাকিম আজকে সেখানে স্পিচ দিয়ে গেল। তাদের 72 ঘন্টার অনশন, তারা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা অনশনে ছিল। আপনারা রাষ্ট্রপক্ষ থেকে কেউ কিন্তু তাদের পাশে এসে দাঁড়াননি, ইভেন কোনো মিডিয়াও তাদের মিডিয়া ফোকাসও করেনি। এটা খুবই দুঃখজনক। আমরা গতকালকে শহীদ পরিবারের পক্ষ থেকে, আমি জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমরা শহীদ পরিবার সবাই গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওদেরকে আমরা সুস্থ করার জন্য ওদেরকে আমরা অনশন ভঙ্গ করে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে তাদের সেটা সফল হতে পেরেছি। আজকে মোস্তাকিম এখানে বক্তব্য রেখেছে। সুতরাং আমি আজকে আমাদের শহীদ পরিবার থেকে সবাইকে বলবো, আপনারা কোনো রাজনৈতিক দলের কাছে ব্যবহৃত হবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। আমরা স্বজন হারিয়েছি, আমাদের ব্যথা কিন্তু আমরা ছাড়া কেউ বুঝবে না। আর আমাদের সর্বশেষ আমি বলবো যে আমরা একটা সার্বিয়ান বাক্য শুনেছি, প্রবাদ বাক্য শুনেছি যে যখন যুদ্ধ শুরু হয় তখন রাজনীতিবিদরা দেয় অস্ত্র, ধনীরা দেয় অর্থ, আর গরিবেরা দেয় কি? জীবন। যখন যুদ্ধ শেষ হয়ে যায় রাজনীতিবিদরা ক্ষমতার মস্তকে বসে, ধনীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, আর স্বজনরা খুঁজে তাদের স্বজন হারার বেদনা নিয়ে বেঁচে থাকে। তো আমরা কিন্তু আজকে এই আলোচনা সমাবেশ থেকে আমি হুঙ্কার দিয়ে বলতে চাই, আমরা কিন্তু শুধু স্বজন হারানোর বেদনা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। আজকে যে পার্লামেন্টে আপনারা বসে আছেন, যাদের রক্তের বিনিময়ে বসে আছেন, এই সেই সংসদের উচ্চ কক্ষে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিত্ব চাই, জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব চাই। যোগ্য জায়গায় জুলাই আমার সন্তানদের আমি সেখানে নিয়োগ চাই। শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাই যোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন দূরে থাক, তাদের যে আকাঙ্ক্ষার কথা দেওয়ালে দেওয়ালে লেখা আছে সেগুলো মোছার আগেই, এমনকি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের গণভোটের যে রায়, সে রায়ের যে ভোটের কালি শোকানোর আগেই তা নস্যাৎ করার হয়েছে। এর মাধ্যমে বর্তমান সরকার নতুন নামে নতুন নেতৃত্বে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। তারা বিভিন্ন সংস্কারকে উপেক্ষা করে এদেশে আবার গুম খুনের সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, তারা আবার আয়না ঘর ফিরিয়ে আনতে চায়, তারা পুলিশ সংস্কার কমিশন বাতিলের মাধ্যমে এদেশে পুলিশকে আরেকটি খুনি বাহিনীতে পরিণত করতে চায়। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যদি নতুন নামে নতুন নেতৃত্বে নতুন দলের নামে
এদেশে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হয়, তাহলে এই জুলাই যোদ্ধাগণ, 11 দলীয় জোটের নেতা কর্মীগণ, সর্বোপরি বাংলাদেশের মুক্তিকামী সকল মানুষ রাস্তায় নেমে আসবে। এদেশে আবার জুলাই নেমে আসবে। আমরা রক্ত দেব, জীবন দেব, কিন্তু নতুন কোন নামে আর ফ্যাসিবাদ দেশের গায়ে হতে দেব না। সুতরাং শহীদদের যে আকাঙ্ক্ষা, এদেশে 70% মানুষের গণভোটে যে রায়, তার প্রতিটা অক্ষর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা দীর্ঘ 72 ঘন্টা অনশন করেছি শুধুমাত্র একটা জিনিসের জন্য, আপনাদের যাতে বিবেকটা জাগ্রত হয় যে এখনো জুলাই শহীদ পরিবার এবং আহতদের মধ্যে জীবিত আছে। আপনারা যাতে জুলাইয়ের যে আত্মাহুতি, জুলাইয়ের যে সংগ্রাম, সেটা যাতে আবার রিমাইন্ড করেন। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার যে রাজু ভাস্কর্যের পাদদেশে কোনো আন্দোলন হয়েছে, কোনো অনশন হয়েছে, যেটাকে মিডিয়া ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। কোনো মেইন স্ট্রিম মিডিয়া সেখানে ছিল না। আমরা 3টা দিন অভুক্ত, কোনো রাজনৈতিক দলের নেতা সেখানে যায়নি। আমরা যখন রাজপথে ছিলাম, সংগ্রাম করেছি, তখন কি তারা দেশে ছিল? রাজপথে ছিল? এখন সংসদে আছে? আছে, কিন্তু আমরা এখনো রাজপথে আছি। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে। অনেক সুযোগ ছিল আমার দেখা করার, আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করতে পারতাম, আমি করি নাই। কারো কোনো উপদেষ্টার সাথে আমি পার্সোনালি দেখা করিনি। কেন করি নাই? কারণ আমরা কখনো ক্রেডিট নিতে চাইনি। আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা যদি 18 জুলাই না নামতো, বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস ভিন্ন হতো। আমরা 37 জন শহীদ হয়েছি, পাবলিকে 12 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শহীদ আছে? তাহলে আমাদের ক্রেডিটকে ডিসক্রেডিট করা হয়েছে, আমরা তাও কিছু বলিনি। কিন্তু একটা বিষয় আমাদের কোনো আপোষ হবে না। আপনারা যার যার মতো করে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন, নিজের স্বার্থ বুঝে নিয়েছেন, কিন্তু একটা জায়গায় অন্তত এক থাকেন, সেটা হচ্ছে যে আমূল পরিবর্তনের জন্য, যে ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন করার জন্য আমার এতগুলো ভাই শহীদ হয়েছে, এতগুলো ভাই পঙ্গু হয়েছে, সেই আত্মত্যাগের মূল্যায়নটা আপনারা যাতে করেন। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয়েছে 1977, আর এটার প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণভোটের মধ্য দিয়ে কিন্তু এই বিএনপির জন্ম হয়েছে, এবং তার গণভোটের উদ্দেশ্য কি ছিল? হি ওয়াজ আ CMLA, ইট মিনস চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। একজন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর সে কখনোই রাষ্ট্রপতি হতে পারে না সাংবিধানিকভাবে। পারে? তাহলে একজন সামরিক আইন প্রণেতা, সামরিক নেতা, সে কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি হলো বা বাংলাদেশের জনগণের রাষ্ট্রের দায়িত্ব নিল? রেফারেন্ডাম, গণভোট। বাংলাদেশে এইটাই ছিল প্রথম গণভোট, এবং এটা ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া, এবং 98.9% মানুষ ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছিল। এবং সেকেন্ড রেফারেন্ডাম দিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ 1985-এ, 21 মার্চ। একই উদ্দেশ্য, যে সেও ছিল আপনার সেনাপ্রধান, সেও ছিল আপনার সামরিক প্রধান, তো সেও বৈধতা চেয়েছিল যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, সুতরাং আমি গণভোট দিচ্ছি, আপনারা যদি বৈধতা দেন আমি ক্ষমতায় থাকবো, নাহলে থাকবো না।
এবং জনগণ তাকেও মোর দ্যান 80% ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছে। তাহলে প্রথম দুইটা গণভোট হয়েছে কি জন্য? সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। এবং এটা চলার পরে 90s-এ এসে আপনার এরশাদ বিরোধী আন্দোলন, তখন আপনারা রাজনৈতিক ঐক্যমতে এসে তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছেন। তারপরে তৃতীয়বার যখন গণভোট হয়েছে, এটা কে করেছে? আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, এবং এটার উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার। তাহলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন, তার অবশ্যই তার পিতামাতার গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করতে হবে। বেগম জিয়া তিনি 16 অ্যামেন্ডমেন্ট এনে তিনি ক্ষমতার সংস্কারের বৈধতা চেয়েছিলেন। তিনি কিন্তু আগে নির্বাচিত হয়েছেন, তারপর গণভোট দিয়েছেন। তাহলে আপনার সম্মানিতা মা বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য গণভোট দিয়ে আপনার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট এনেছেন। তাহলে এখন গণভোট মানতে আপনাদের সমস্যা কোথায়? এখন কথা হচ্ছে, একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে লাখো শহীদের রক্তে কেনা ৭১ যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্তে কেনা ২৪ কারো বাপের না। সুতরাং কোনো ছলচাতুরি চলবে না। অনেক দেখেছি আপনারা চরম আনকনস্টিটিউশনাল আনলফুল কাজ আপনারা পার্লামেন্টে করছেন। আপনারা রেফারেন্ডামকে ভয়ের অ্যাব ইস্যু বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। আপনারা পার্লামেন্টকে সফরেন বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। এই কথাগুলো আপনারা একান্তই গায়ের জোরে বলছেন, এটা করা চলবে না। আর আমি বিরোধী দলকে অতি আন্তরিকভাবে বলছি যে আপনারা যথেষ্ট ধৈর্যের সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন পার্লামেন্টে, কিন্তু এভাবে কাজ হবে না, এভাবে হবে না। আমরা অনশনরত অবস্থায় 5 জন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আমার সাথে দেখা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটাই কথা যে তারা শুনছে না। তা শুনছে না, তাহলে আমি কি করব পার্লামেন্টে থেকে? আপনাদের রাজপথে ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কোনো মতেও তারা শুনবে না। তারা দলীয় এজেন্ডাকে, দলীয় মতের অভিপ্রায়কে 70% জনমানুষের অভিপ্রায়ের উপরে আস্থা দিয়েছে, অবস্থান করিয়েছে। 70% ইজ মোর দ্যান 51%, রাইট? এখানে ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা বলি নাই, আমরা বলি নাই। এবং তারা এইভাবে ক্ষমতায় এসে, আচ্ছা আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে তাদের যে দলীয় এজেন্ডা, সেটাকে তারা জনগণের পরম অভিপ্রায়ের উপরে গিয়ে তারা সেটাকে অবস্থান দিয়েছে। যেমন আপনি দেখেন 70% মানুষ গণরায় দিয়েছে সংবিধান সংস্কারের জন্য, এটা সেটেল ইস্যু। তারা 9 মাস ঐক্যমত কমিশনে আলোচনা করেছে, এবং তাদের আলোচনার পক্ষে জনমানুষ আছে কিনা সেটা জানার জন্যই তো গণভোট হয়েছে। তা গণভোট দিলেন, এখন মানতে অসুবিধা হচ্ছে কেন? কারণ আপনারা সেই ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বহাল রাখতে চান। আপনাদেরকে মনে না করিয়ে দিলে আমার গুনাহ হবে, ভুল হবে না, শুধু গুনাহ হবে। সেটা হচ্ছে আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, মতিউর রহমান নিজাইব সাহেব, তাদের সাথে কি করা হয়েছিল জাতি আমরা দেখি নাই? কি করা হয়েছিল? তারা ফুল মন্ত্রী ছিলেন না? তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে। আপনি ভুল বলছেন, ঝুলানো হয়েছে না? আপনাদের নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কতটা জুলুম নির্যাতনের সয়েছেন এটা আমরা জানি, আপনাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে। ঠিক একই ঘটনা আপনাদের সাথে হবে যারা এখন সংসদে আছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা চাই না আপনাদের জানমাল পূর্বের মতো ক্ষতিগ্রস্ত হোক। আপনারা যদি এখনই সংবিধান সংস্কারের জন্য রাজপথে না নামেন, আপনাদেরকেও সাসপেন্ড করে দিবে, আপনাদের দলের নিবন্ধন বাতিল করে দিবে। আপনারা এখনই আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই জন্য আমি বলছি যে জুলাই সনদে কোনো আপোষ করবেন না। আমাদের দায়িত্ব ছিল, আমরা ছাত্র নেতৃত্ব দিয়ে আমাদের যার যার জায়গা থেকে আমরা একটা অভ্যুত্থান করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন। গত 17 বছর অনেক আন্দোলন হয়েছে, কোনো কাজ হয়নি। আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আজকে এখানে কথা বলছি। আমরা নিজেদের কোনো ক্রেডিট নেই না, দাবিও করি না। আমরা প্রাইভেট থেকে উপদেষ্টা হইতে চাই নাই, যাই নাই। কোথাও থেকে একটা কলঙ্কের দাগ আমাদের গায়ে লাগতে দেয়নি, আলহামদুলিল্লাহ। শুধু সত্য বলতে চাইছি, সত্য বলবো বলেই। এবং
আমি শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশের জনমানুষের ভবিষ্যতের তোয়াক্কা করেন, আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায় এবং ওইভাবে পুঙ্খানুপুঙ্খন ভাবে যেন বাস্তবায়ন করতে হবে। যদি একটা অর্ডিন্যান্স এখান থেকে সরিয়ে ফেলে, আপনারা জানেন কথা অনেক চলে আসতেছে, আমি দুঃখিত, যে তারা কোন কমিশন অর্ডিন্যান্স কেন বাদ দিচ্ছে, তারা সুপ্রিম কোর্টের বিচার সচিবালয় সংশোধনী অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা পুনরায় সেই পুনর্বহাল করতে চায় ফ্যাসিবাদী কাঠামো। তা আপনারা এই কাঠামোয় থাকলে তো রাজনীতি করতে পারবেন না, পরের বার কোনো সংসদ নির্বাচন করতে পারবেন না। এখনো কেন রাষ্ট্রপতিকে সরানো হয় না, এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? চুপ্পু এখনো কিভাবে আপনার রাষ্ট্রপতি? এবং এই যে আপনার শেখ হাসিনা বলেছে যে আমি লেথাল ওয়েপন ইউজ করার অর্ডার দিয়ে দিয়েছি, এই একটা অর্ডারে আমার 2000 ভাই নাই। এটা চুপ্পুর সাথে বসেই এই মিটিং হয়েছে। আমি 10 সেকেন্ড, আর সেটা হচ্ছে যে তারা চুপ্পুকে এই জন্য সরাচ্ছে না কারণ পরবর্তী নির্বাচনের আগে তারা প্রেসিডেন্ট চেঞ্জ করবে এবং নির্বাচনকে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আবার ক্ষমতায় থাকবে এবং আপনাদের নিশ্চিহ্ন করে ফেলবে, আমাদেরকেও করবে। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন, যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।